গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস গৌরীপুর জংশন পর্ব ৩ এবং এটি শেষ পর্ব। রোজ একই প্রশ্ন। একদিন সে সন্ধ্যায় চলে এসেছিল, সেদিনও বলল, আজ অত দেরি হইল কেন? জয়নাল হেসে বলল, এরে যদি দেরি কও তা হইলে যে বউ ঘরেই বইসা থাকুন লাগে। থাকো না কেন, একটা পুরা দিন ঘরে থাকলে কি হয়? টিয়া জমানো দরকার অনুফা, টিয়া জমানো দরকার। টাকা অবশ্য কিছু জমতে শুরু করলো। বাসে ফুটো করে আজ ১ টাকা, কাল ২ টাকা এমনি করে ফেলতে লাগলো। একবার ফেললো ২০ টাকার একটা নোট। বড় সুখের সময় ছিল। দুজনে একবার ছবি ঘরে গিয়ে একটা বইও দেখে এলো। অনেক শিক্ষণীয় জিনিস ছিল বইটাতে। দেবর ভাবির সংসার। দেবর তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে। ভাবিও বড় স্নেহ করেন দেবরকে। ভাত মাখিয়ে তুলে দেন। এই রেখে স্বামীর মনে হলো খারাপ সন্দেহ। তার মনে হলো দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেছে। তিনি দুজনকেই বাড়ি থেকে বের করে দিলেন। তারা পথে পথে ঘুরে গান গায়, ভিক্ষা করে। খুব করুণ বই। কাঁদতে কাঁদতে অনুফা অস্থির। জয়নাল নিজেও কাঁদছে। দেবর ভাবির দুঃখ সেও সহ্য করতে পারছে না। তবে একটা দিক ভেবে তার ভালো লাগছে, এ জাতীয় সমস্যা তার নেই। সে বড় সুখী মানুষ। বেশি সুখ কারু কপালে লেখা থাকে না, এটাও আল্লাহ তাআলার বিধা। কাজেই অঘটন ঘটল। চালের বস্তা পড়ে গেল কোমরে। দুনিয়া অন্ধকার হয়ে গেল। কাউকে সে দোষ দেয় না, সবই কপালের দোষ। কথাই বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। তার কপালে লেখাই ছিল কোমরে পড়বে ৩ মুনি চালের বস্তা। তারপর অনুফা তাকে ছেড়ে চলে যাবে। অনুফার উপরও তার রাগ নেই। যে স্বামী খেতে পড়তে দেয় না, খামাখা তার গলায় ঝুলে থাকবে কেন? তাছাড়া গায়ের রং ময়লা হলেও চেহারা ছবি ভালো। কোনো পুরুষ মানুষ একবার তাকে দেখলে দ্বিতীয়বার ঘুরে তাকায়। সেই পুরুষের চোখ চকচক করে। এই মেয়ের কি দায় পড়েছে জয়নালের সঙ্গে লেপ্টে থাকার? জয়নালের তখন এখন মরে তখন মরে অবস্থা। হাসপাতাল থেকে কিছু হয়নি বলে চলে এসেছে স্টেশনে। একটা পয়সা নেই হাতে। মাথার ভেতরে সবসময় ঝমঝম করে ট্রেন চলে। কিছু মুখে দিলেই বমি করে ফেলে দিতে ইচ্ছা করে। মাঝে মধ্যে মনে হয় হঠাৎ কেউ যেন সারা গায়ে ১ লক্ষ সূচ ফুটিয়ে দিল। সে তখন বিড়বিড় করে বলে, ভাই শপথ, আপনারা ধরাধরি কই যা আমারে লাইনের উপর শুয়াইয়া দেন, আমার জীবনটা শেষ। কেউ তাকে লাইনের উপর শুয়ে দেয় না বলে জীবন শেষ হয় না। মালবাবুর অফিসের সামনে ময়লা বস্তার উপরে সে শুয়ে থাকে আর ভাবে, জীবন জিনিসটা এমন জটিল কেন? সেবার সে মরেই যেত, বেঁচে গেল ২টো মানুষের জন্যে, মালবাবু আর রমজান ভাই। মালবাবু কয়েকদিন পর পর ডাক্তার নিয়ে আসতেন। কঠিন গলায় বলতেন, একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন তো ডাক্তার সাহেব, মারতে বললে ১০০ টাকা দিব। এরকম কষ্ট ভোগ করার কোনো অর্থ নেই। আগাছা পরিষ্কার হওয়া দরকার। এগুলি হচ্ছে আগাছা। আপনি ইঞ্জেকশন দিয়ে না মারলে আমি নিজেই লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা দুফাক করে দিত। মুখে এসব বলতেন আর ভেতরে টাকা দিয়ে ওষুধ কিনতেন, দামি দামি ওষুধ। টাকা তার কাছে ছিল হাতের ময়লা। আর পাগলা রমজান ভাই রোজ এতে সেটে না খাওয়াতে। ১ কাপ দুধ, একটা কলা, সুজির হালুয়া, লবণ মরিচ দিয়ে মাখা ভাতের মার, পাশে বসে নানা কথাবার্তা বলতে। সবই জ্ঞানের কথা, ভাবের কথা। কষ্ট পাওয়া ভালো, বুঝলি রমজান? কষ্ট পাওয়া ভালো। কষ্ট হইল আগুন, আর মানুষ হইল খাদ মেশানো সোনা। আগুনে পুড়লে খাদটা চইলা যায়, থাকে সোনা। তোর খাদ সব চইলা যাইতাছে, বুঝলি? রমজান ভাইয়ের কথা ঠিক না। কষ্টে পড়ে সে চোর হয়েছে, আগে চোর ছিল না। বোধহয় তার মধ্যে সোনা কিছুই ছিল না, সবটাই ছিল খাদ। হাতের ৫টা আঙ্গুল যেমন সমান না, মানুষও তেমনি সমান না। কিছু কিছু মানুষ আছে পুরোটাই সোনা, আবার কিছু কিছু মানুষের সবটাই খাদ। যাক, এসব নিয়ে তার মনে কোনো কষ্ট নেই, কার উপর তার কোনো রাগও নেই। সে যখন শুনল অনুফা সমীরউদ্দিন রিকশাওয়ালার কাছে বিয়ে বসেছে, সে রাগ করেনি।
বরং ভেবেছে ভালোই হয়েছে, মেয়েটার গতি হলো। সমীর উদ্দিন লোকটা খারাপ না, রোজগার ভালো, অনুফা খেদে পড়তে পারবে। তারপর শুনল আগের বউটার সঙ্গে ঝগড়ায় টিকতে না পেরে চলে গেছে। তখন কিছুদিন বড় অশান্তিতে কাটল। জোয়ান বয়স, যাবে কোথায়, কোথায় ঘুরবে। তারপর খবর পাওয়া গেল অনুফা একজন কাঠমিস্ত্রির কাছে বিয়ে বসেছে। কাঠমিস্ত্রির আগের বউ মারা গেছে। সেই পক্ষের ৩-৪টা ছেলে মেয়ে, ওদের মানুষ করতে হবে, বউ দরকার। এ খবরে বড় আরাম পেল জয়নাল। যাক, একটা বতি তো হলো। আগের পক্ষের বউ যখন নেই, তখন বলতে গেলে সুখের সংসার। কাঠমিস্ত্রি যখন তখন রোজগারপাতি খারাপ হওয়ার কথা না। মানুষের কপা, এই বিয়েও টিকল না। নানান ঘাট ঘুরে ফিরে তার জায়গা হলো পাড়ায়। তা কি আর করবে, কপালের লিখন। অবশ্য একদিক থেকে ভালোই হলো, স্বাধীনভাবে থাকবে, কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। এই তো ভালো। ভাগ্যের উপর তো কারো হাত নেই। হাসান হোসেনের মতো পেয়ারা নবীর 2 নাতিকেও কি কুৎসিত মৃত্যুবরণ করতে হলো। ভাগ্য ছিল বলেই তো। অনুফার কাছে যাবার আগে জয়নাল নাপিতের কাছে গিয়ে মাথার চুল কাটল। খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছিল, শেভ করালো। কেমন হালকা লাগছে নিজেকে, আয়নায় দেখাচ্ছে অন্যরকম। গায়ের শার্টটা অতিরিক্ত ময়লা, একটা শার্ট কিনে ফেলবে নাকি। পুরনো কাপড়ে বাজার ভর্তি। 15-20 টাকায় ভালো শার্ট হয়। টাকা যখন আছে কিনে ফেললেই হলো। একজোড়া স্যান্ডেলও দরকার। অনেকদিন ধরেই খালি পায়ে হাঁটছে। স্পঞ্জের একজোড়া স্যান্ডেলের কত দাম কে জানে। 10 টাকা হবে না। খালি হাতে যাওয়াও ঠিক হবে না। অনুফার জন্য কিছু একটা নিতে হবে। কমলা চারটা তো আছেই, এছাড়াও অন্য কিছু। একটা শীতের চাদর নিয়ে গেলে কেমন হয়। ফুলতলা শীতের চাদরের খুব শখ ছিল বেচারির। লাল রঙের চাদরে সাদা ফুল। অনুফার কাছে কোনোবারই সে খালি হাতে যায়নি। অতি তুচ্ছ হলেও কিছু না কিছু নিয়ে গেছে। পান খেতে পছন্দ করত বলে একবার একটা পানের বাটা নিয়ে গেল। বড় খুশি হয়েছিল সেবার। খুশি হয় আবার লজ্জাও পায়। প্রথমবার যখন গেল, লজ্জায় অনুফা কথাই বলতে পারছিল না। সারাক্ষণ মাথা নিচু করে বসেছিল। কোনো ক্রমে ক্ষীণ স্বরে বলল, আপনার শরীর কেমন? আপনি ডাক শুনে জয়নালের বুকের ভেতরটা হাহা করে উঠল। তবে সে সহজভাবেই বলল, ভালো, তুমি কেমন আছো? যে এমন দেখতাছে। খুব ভালো আছে বলে জয়নালের মনে হলো না। অনুফার চোখের নিচে কালি, মুখ শুকনা, মাথার চুলগুলোও কেমন যেন লালচে লালচে। তবু সুন্দর লাগছিল অনুফাকে। অনুফা বসেছিল জল চৌকিতে, জয়নাল চৌকির ওপর। চৌকিতে পাটি বিছানো, এক কোনায় তেল চিটচিটে বালিশ। ঘরের পাশ দিয়ে বোধহয় নর্দমা গেছে। দুর্গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসে। ঘরের এক কোনায় তোলা উনুনের পাশে লম্বা লম্বা সবুজ রঙের বোতল। বোতলগুলির দিকে তাকিয়ে জয়নাল ছোট্ট নিঃশ্বাস ফেলতেই অনুফা বলল, অনেক কিসেমের মানুষ আছে, মদ খাইতে চায়। এরাই বোতল আনে, আমি শেষে বেচে দেই। তুমি খাও না তো? না। খুব ভালো, ভুলেও খাইবা না। মদ হইল গিয়া নিশার জিনিস। একবার নিশা হইলে আর ছাড়তে পারবা না, শরীর নষ্ট হইব। আমি খাই না। না খাওয়ানি ভালো। এরপর জয়নাল আর কথা খুঁজে পায় না অনুফাও। দুজনই অপরিচিত মানুষের মতো মুখোমুখি বসে থাকে। একসময় জয়নাল বলে, উডি কেমন? অনুফা লাজুক স্বরে বলে, আর একটু বসেন। আইসা বসি। অনুফা উঠে গিয়ে কোত্থেকে যেন চা নিয়ে আসে। সঙ্গে ছোট্ট পিরিচে একটা নিমকি, একটা কালো জাম। নিমকি, কালো জাম এবং চা জয়নাল খায়। না খেলে বেচারি মনে দুঃখ পাবে। এত কষ্টের পয়সার রোজগার। ফেরবার সময় হেঁটে হেঁটে অনুফা তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দেয়। জয়নাল বলে, যাও গিয়া আর আসো কেন, ঘর খোলা। অনুফা উদাম স্বরে বলে, থাকো খোলা, ঘরে আছে কি আর নিবই কি। অনুফা একেবারে সদর রাস্তা পর্যন্ত আসে, দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে।
জয়নাল যতবার ঘাড় ফিরে তাকায় ততবারই দেখে অনুফা দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা। অনুফার চোখ বরং মায়াময় মনে হয়। তাকে গৃহস্থ ঘরের বইয়ের মতোই লাগে, পাড়ার মেয়ে বলে মনে হয় না। রাস্তা চ্যাংড়া ছেলেপুলেরা অনুফাকে দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করে, সুর করে বলে অনেক পচা পচা কথা। অনুফার তাতে কোনো ভাবান্তর হয় না। জয়নাল অনেকগুলি টাকা খরচ করে ফেলল। নিজের জন্য চেক চেক শার্ট কিনল, একজোড়া স্যান্ডেল কিনল। অনুফার জন্য লাল চাদর, একটা বড় আয়না। অনুফার ঘরে ছোট্ট একটা আয়না সে দেখেছে, বড় আয়না পেলে খুশি হবে। আয়নার সঙ্গে একটা চিরুনি না কিনলে ভালো লাগে না, চিরুনিও কিনল। তারপরেও ১০০ টাকার উপরে হাতে থেকে গেল। এই টাকাগুলো তো খুব বরকত দিচ্ছে, ফুরাচ্ছে না। মাঝে মাঝে কিছু টাকা আসে যেগুলো বরকত দেয়, ফুরায় না। একবার ট্রেন থেকে একটা ছোট্ট মেয়ে হাত নেড়ে তাকে ডাকছিল, এই এই এই। সে অবাক হয়ে দ্রুত এগিয়ে গেল। মেয়েটা বলল, মা, একে ভিক্ষা দাও। জয়নাল হাসি মুখে বলল, আম্মাজি, আমি ফকির না। ফকির না হলেও ভিক্ষা নাও, মা, একে ভিক্ষা দাও। ট্রেন তখন ছেড়ে দিচ্ছে। মেয়েটির মা হ্যান্ডব্যাগ খুলে কোনো ভাঙতি টাকা পাচ্ছেন না। মেয়ে ক্রমাগত মাকে দিল তারা, মা, দাও না, দাও। ভদ্রমহিলা শেষ পর্যন্ত অতি বিরক্ত হয়ে ৫০ টাকার একটা নোট বাড়িয়ে দিলেন। ওই টাকা খুব বরকত দিয়েছিল, কিছুতেই শেষ হয় না। এটা ওটা কত কি কিনল। তারপরে দেখা গেল পকেটে ২০ টাকার একটা নোট রয়ে গেছে। ঠিক করলো এই টাকাটা অনুফাকে দিবে। আহা, বেচারি কত কষ্ট করছে, থাকুক তার হাতে ২০টা টাকা। অনুফা কি ভাবল কে জানে। মেয়ে মানুষের মন অন্য কিছু ভেবে বসেছিল হয়তো। কেঁদে কেটে অস্থির, কিছুতেই টাকা নিবে না। শেষ পর্যন্ত নিলই না। চোখ মুছতে মুছতে আবার আগের মতো রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে দিতে গেল। রাস্তার বদমাইশ ছোকরাগুলি আগের মতোই চেঁচাতে লাগলো। ছোকরাগুলি খুব বজ্জাত, ইচ্ছা করে এদের চামড়া ছিলিয়ে গায়ে লবণ মাখিয়ে রোদে বসিয়ে রাখতে। জয়নাল অনুফার ওখানে পৌঁছালো দুপুরের কিছু আগে। পাড়ার মেয়েদের কাছে আসার জন্য সময়টা খারাপ। ওরা এই সময় ঘরের কাজকর্ম সেরে ক্লান্ত হয়ে ঘুমায়, রাত জাগার প্রস্তুতি নেয়। অনুফাও হয়তো ঘুমাচ্ছে, কড়া নাড়লে ঘুম ঘুম চোখে দরজা খুলবে। দরজা খুলেই লজ্জিত ভঙ্গিতে বলবে, আপনার শরীর এখন কেমন, পায়ের বেদনা কমছে? অনেকক্ষণ কড়া নাড়ার পর যে দরজা খুলল তার নাম অনুফা নয়, এ অন্য এক মেয়ে, খুবই অল্প বয়স, ১৬-১৭ হবে না। চোখে মুখে এখনো কিশোরীর লাবণ্য। মেয়েটি আদরের গলায় বলল, এইটা বুঝি আসবার সময়, তা আসছেন যখন আসেন। জয়নাল বলল, অনুফা নাই? ও আচ্ছা, অনুফাফা, না, উনি এখানে নাই। এ তো অনেকদিন হইল ঢাকায়, তা ধরেন ৫-৬ মাস। আসেন না, ভিতরে আসেন। দরজা ধরা মানুষের সাথে গল্প করতে ভালো লাগে না। ঢাকায় গেছে কি জন্য? রোজগার পাতি নাই, কি করব কন? ৫-৬ জন এক লগে গেছে, আমরা ৬ ঘর আছি। আসেন না, ভিতরে আসেন। টেকা না থাকলে নাই, সিম পরিচয় হোক, যেই দিন টেকা হইব দিয়া যাইবে। জয়নাল ঘরে ঢুকল। আগের সাজসজ্জায় অনেক পরিবর্তন হয়েছে। এ মেয়েটা সম্ভবত শৌখিন। চৌকিতে ফুলতলা চাদর, ঘরের মেঝে ছকছকে তকতকে। বড় একটা আয়না এই মেয়ের আছে। বসেন, দাঁড়ায় আছেন কেন, চেয়ারে বসে। জয়নাল পুটলিটা বাড়িয়ে হুদাস গলায় বলল, তুমি এটগুলি রাখো। চাদর আছে একটা, আয়না, চিরুনি আর ৪টা কমলা। মেয়েটা দ্বিতীয় প্রশ্ন করে না। জিনিসগুলো এক ঝলক দেখেই পুটলিটা চৌকির নিচে রেখে দেয়। সম্ভবত তার মনে ভয় লোকটা হঠাৎ মত বদল করে জিনিসপত্র নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, আমার নাম ফুলি। এই পাড়ায় ২ জন ফুলি আছে। যখন আইবেন জিগাইবেন, ছোট ফুলি। খাড়াইয়া আছেন কেন? বসেন, দরজা লাগাইয়া দিমু। না ফুলি, আজ যাই। এটা কেমন কথা, যাইবেন কেন? আইসেন, চিন পরিচয় হোক। জয়নাল কথা বাড়ালো না, তার মনটা খুবই খারাপ হয়েছে। সে বেরিয়ে এলো। এ মেয়েটাও অনুফার মতো
সঙ্গে সঙ্গে আসছে। জয়নাল বলল, তুমি আসতেছো কেন? তুমি ঘরে যাও। ফুলে আদুরে গলায় বলল, ভাঙতি টেয়া থাকলে দিয়া যান। ঘরে কেরাসিন কিননের টেয়া নাই, হাত একেবারে খালি। জয়নাল ভেবেই এসেছিল চকচকে 100 টাকার নোটটা অনুফাকে দিয়ে আসবে। নিতে না চাইলেও জোর করে দিবে। এই মেয়েটা নিজ থেকে চাইছে। অনুফার সঙ্গে তার তো তেমন কোনো তফাতও নেই। তাছাড়া এক অর্থে সব মানুষই এক। অনুফাকে দেওয়া যে কথা, এই মেয়েটাকে দেওয়াও তা। আপনার কাছে কিছু আছে? 4-5 টাকা হইলেও হইব, না থাকলে কোনো কথা নাই। চিন পরিচয় হইলেও এইটাও কম কথা না। জয়নাল 100 টাকার নোটটা বের করল, ছো মেরে ফুলিতা নিয়ে নিল, সঙ্গে সঙ্গে বেঁধে ফেলল আঁচলের গিতে। মেয়েটা ফিরে যাচ্ছে। জয়নালের সঙ্গে রাস্তার মোড় পর্যন্ত আসার তার আর প্রয়োজন নেই। এলে জয়নালের ভালো লাগত। ঝিমধরা দুপুরে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে মায়া মায়া চোখে। এই দৃশ্য বড়ই মধুর। ভালো লাগছে না, জয়নালের কিছু ভালো লাগছে না। পায়ের পুরনো ব্যথা ফিরে এসেছে। পূর্ণামা লেগে গেছে কিনা কে জানে। মনে হয় লেগেছে, নয়তো আচমকা এ ব্যথা শুরু হতো না। জয়নাল রিক্সা ডাকল। পুরো রিক্সাওয়ালা এগিয়ে এলো। এই রিক্সাওয়ালাকে জয়নাল চেনে, সমীর উদ্দি। দুজনেই ভান করল কেউ কাউকে চেনে না। শুধু রিক্সা থেকে নেমে 2 টাকা ভাড়া দেওয়ার সময় জয়নাল বলল, সমীর উদ্দিন ভাইয়ের শৈলটা ভালো। সমীর উদ্দিন বলল, ভালা। আমরা চিনছেন তো? আমি জয় না, সেন্সি। অনুফার খোঁজে গেছিলাম, শুনলাম ঢাকায় গেছে। জয়নাল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অনুফার এই খবর অনেকেই জানে, শুধু সেই জানে না। ঢাকা তো স্টেশন দিয়েই যেতে হয়েছে, একবারও খোঁজ নেয়নি। সে তো বাধা দিত না, বাধা দিবে বা কিভাবে? সে বাধা দেওয়ার কে? যাবার আগে পরিমালদার দোকান থেকে 1 কাপ গরম চা খাইয়ে দিত, মালপত্র তুলতে সাহায্য করত, বসার জায়গা করে দিত। ট্রেন যখন ছেড়ে দিত সে জানালা ধরে ধরে এগিয়ে যেত। এর বেশি আর কি? স্টেশনে কত প্রিয়জনের বিদায় দৃশ্য সে দেখেছে, কত মধুর সেই সব দৃশ্য। বিয়ের পর মেয়ে স্বামীর সঙ্গে চলে যাচ্ছে। মেয়ের বাবা মা ভাই বোন এরা সবাই স্টেশনে এসেছে বিদায় দিতে। ট্রেন চলতে শুরু করা মাত্র এরা সবাই ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করল, যেন কিছুতেই এই ট্রেনকে তারা চোখের আড়াল করবে না। মেয়ের বৃদ্ধা দাদি, তিনিও দৌড়াচ্ছেন। গার্ড সাহেব এই দৃশ্য দেখে বাঁশি বাজিয়ে ট্রেন থামিয়ে দিলেন। গম্ভীর মুখে বললেন, ব্রেকে গন্ডগোল আছে, এই ট্রেন 1 ঘন্টা লেট হবে। আহা, এই গার্ড সাহেবের মতো লোক হয় না। এরা আসলে ফেরেস্তা। মানুষের সাজ পোশাক পরে ঘুরে বেড়ায়। সবাই ভাবে সেও বুঝি আমাদের মতোই একজন মানুষ। জয়নাল স্টেশনে গেল না, ওভারব্রিজের উপর চুপচাপ বসে রইল। যতদূর চোখ যায় লম্বা রেল লাইন চলে গেছে, বড় ভালো লাগে দেখতে। ওই তো যাচ্ছে ভৈরব লাইনের গাড়ি। কোথায় ভৈরব কে জানে? ভৈরবের পরে কি আছে? একেবারে শেষ মাথায় কোন স্টেশন? এমন যদি হতো যে লাইনের কোনো শেষ নেই, যেতেই থাকে যেতেই থাকে, তাহলে বেশ হতো। শেষ স্টেশনটা কি জানার জন্য সে উঠে বসত। চলুক ট্রেন, চলতে থাক। ঝিকঝিক করে গন্তব্যহীন গন্তব্যের যাত্রা। জয়নালের মন খারাপ ভাবটা কিছুতেই যাচ্ছে না। ওভারব্রিজের উপর উঠে তা যেন আরো বাড়ল। উপর থেকে অনেক দূরে চলে যাওয়ার রেল লাইন চোখে পড়ে। মন আপনা থেকেই উদাস হয়। তারপর অনেকদিন পর বেলায়েতকে দেখা যাচ্ছে। বেলায়েত গান গেয়ে ভিক্ষা করে। তার পাশে বসে থেকে তার মেয়ে আপন মনে খেলে। কখনো ইচ্ছা হলে আচমকা মিষ্টি রিনরিনে গলায় বাবার গলার সঙ্গে সুর মেলায়, শুনতে বড় মিষ্টি লাগে। বেলায়েত বেসুরা গলায় মাথা নেড়ে নেড়ে গাইছে, দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইট্টা যায়। একটা পাখি সুসময় ডাকতেছিল আপন মনে, গাছের পাতায় গো গাছেরও পাতায়। আজ বোধ হয় বেলায়েতের মেয়ের মনটা ভালো। বাপ থামার সঙ্গে সঙ্গেই ছোট্ট মাথা দুলে গেয়ে উঠল, গাছেরও পাতায় রে গাছেরও পাতা। জয়নাল 5 টাকার একটা নোট থালায় ফেলে দিল,
বেলায়েত বিস্মিত হয়ে জয়নালকে এক পলক দেখেই নোট সরিয়ে ফেলল। ৫ টাকার একটা নোট পড়ে আছে দেখলে অন্যরা কেউ ভিক্ষা দিবে না। বেলায়েত ভাইরে অনেক দিন পরে দেখলা, গেছিলেন কো? সম্ভবত শরীর ভালো তো, আল্লাহ রাখছে। শম্ভুগঞ্জায় রোজগার কিছু হইছে? হইছে কিছু। হইলে মেয়েটারে জামা টামা কিনে দেন, শীতের মধ্যেও খালি গা। বেলায়েত নিচু গলায় বলল, জামা আছে, সোয়েটারও আছে, খালি গাও থাকলে ভিক্ষের সুবিধা। বেলায়েতের মেয়েটা মিচকি মিচকি হাসছে, হাতে 4টা কড়ি, কড়ি খেলছে, হিসাব করছে। এ মেয়েটাকে দেখলেই জয়নালের শাহেদার কথা মনে হয়। শাহেদাও বাবজানের পাশে বসে আপন মনে কড়ি খেলত। বেলায়েত এখন যে জায়গায় বসে ভিক্ষা করছে, তিনি একটা থালা নিয়ে ঠিক এই জায়গায় বসতেন বাবজান। ভিক্ষা করতে লজ্জায় তার মাথা গেঁড়া যেত। শুধু তোতামাখির মতো বলতেন, বাবধান গরিবরে সাহায্য করেন, বাবধান গরিবরে সাহায্য করেন। মাঝে মাঝে বাবজানকে ভেঙচি কাটত শাহেদা। অবিকল তার মতো গলায় বলতেন, বাবধান গরিবদের সাহায্য করেন, বাবধান গরিবদের সাহায্য করেন। জয়নালের বাবা রাগ করার বদলে হেসে ফেলতেন। গরমের সময় তারা ঘুমতো ওভারব্রিজে, মশা কম, ফুরফুরা বাতাস। শাহেদা বলতো, একটা কিস্সা কও বাজান। এ কথাটার জন্যই যেন অপেক্ষা। বলা মাত্র গল্প শুরু হতো কিস্সা যত মিথ্যা তত এই প্রস্তাবনা দিয়ে। মজার মজার সব গল্প। ওভারব্রিজে তাদের সেই জীবন খুব খারাপ ছিল না। বেলায়েত এবং তার কন্যার জীবনও বোধহয় খারাপ না। আল্লাহ তাআলার বড় একটা গুণ হচ্ছে, কাউকে দুঃখ দিলে সমপরিমাণ সুখ দিয়ে তা পূরণ করার চেষ্টা করে। জয়নাল বলল, বেলায়েত ভাই যাই, সন্ধ্যার আগে মেয়েটারে জামা পরায়েন, ঠান্ডা লাগলে মুশকিল, এবছর শীত পড়ছে বেজায়। বেলায়েত জবাব দিল না, গানে টান দিল। এবার নতুন গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। স্টেশনে পা দিয়ে জয়নাল হকচকিয়ে গেল। অনেক পুলিশ। রেলওয়ে পুলিশ না, রেলওয়ে পুলিশ আনসারের অধম, আসল পুলিশ। জয়নালের বুক ছ্যাদ করে উঠল, তবে প্রায় সঙ্গে সঙ্গেই আশ্বস্ত হলো। তার সামান্য চুরির ব্যাপারে এত পুলিশ আসবে না, অন্য কোনো ব্যাপার। জানা গেল হিরণপুর স্টেশনের কাছে মালগাড়ি থেকে 10 বস্তা চিনি চুরির তদন্ত হচ্ছে। দারোগা সাহেব খোঁজ খবর করতে এসেছেন। আসামিদের একজন ধরা পড়েছে। সে গরিপুর স্টেশনের নম্বরই কুলি। ওসি সাহেবের ধারণা অন্যদেরও যোগ থাকতে পারে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জয়নালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। রেলওয়ে পুলিশের ছোট ঘরে এক এক করে ডাকা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একে যন্ত্রণায় পড়া গেল। পুলিশের জিজ্ঞাসাবাদের নমুনা সে জানে। পুলিশ আদর করে কখনো কিছু জিজ্ঞেস করে না। প্রশ্ন করার আগে পেটে রুলের একটা গুঁতা দেয়। প্রশ্ন শেষ হলে আরেকটা গুঁতা দেয়। কে কি বলল না বলল তাতে কিছুই যায় আসে না। সত্যি বললেও গুঁতা, মিথ্যা বললেও গুঁতা। ওসি সাহেব বললেন, তোমার নাম জয়নাল না? জয়নাল ওসি সাহেবের স্মৃতিশক্তি দেখে মুক্ত হয়ে গেল। সে কবেকার কথা এখনো মনে আছে। এটা হলে থানার ওসি? জয়নাল্লাহ তোমার নাম? জি জি স্যার। ওয়াগনে লুটের সময় তোমার সাথে আর কে ছিল? জয়নাল বিনয়ে ভেঙে পড়ে বলল, হুজুরে যখন আমার নামটা স্মরণ আছে তখন আমার পাওয়ার অবস্থাও নিশ্চয়ই স্মরণ আছে। এই পাও নিয়ে আমি ওয়াগন লুট করতে পারলে তো কামই হয়েছিল। হুজুর পাউডার অবস্থান নিজের চোখেই দেখে। জয়নাল লুঙ্গি সরিয়ে পা দেখালো। তাতে ওসি সাহেবের বিশেষ ভাবান্তর হলো না। ফির কঠিন গলায় বললেন, লুটের মাগের বাদ্য ঠিকই পাইছস, নতুন শার্ট, নতুন স্যান্ডেল। এইগুলি হুজুর বকশিসের টাকায় কিনা। বকশিসের টাকা? যে হুজুর, আপনি মা বাপ আপনার কাছে মিথ্যা বইলা লাভ নাই। এক প্যাসেঞ্জারের ছোট বাচ্চা কাঁদতেছিল, তার দুধের জন্য গরম পানি আইনা দিলা। বাচ্চার মা খুশি হয়ে 100 টাকা বকশিস করলো। 100 টাকা বকশিস? বড় লোকের কারবার। টাকা পয়সা এদের কাছে হাতের ময়লা। আবার কথা যদি হুজুরের বিশ্বাস না হয় কোরআন শরীফ আনা, মাথার উপর কোরআন শরীফ রেখে তারপর বলবো। আচ্ছা আচ্ছা জবাক। স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়নাল বের হলো। বিরাট বড় একটা ফাড়া কেঁদেছে।
আর একটু হলে ফেঁসে গিয়েছিল। ওসি সাহেব যদি বলতেন কার কাছ থেকে গরম পানি আনলে, তাইলেই সর্বনাশ হয়ে যেত। মিথ্যা কথা বেশিক্ষণ বলা যায় না। একটার পর একটা মিথ্যা বলতে থাকলে জিহ্বা পারি হয়ে যায়, তোতলামি এসে যায়। একবার তোতলামি এসে গেলে আর দেখতে হতো না। জয়নাল বজলুকে খুঁজে বের করুক, কি অদ্ভুত ব্যাপার। সেটাকে যেখানে বসিয়ে রেখেছিল সেখানেই বসে আছে। গাধা নাকি ছেলেটা? এ ছেলে টিকবে কি করে? এর কপালে দুঃখ আছে। কিছু খাইছস ও বজলু? না। কাজ নাই গে? বজলু মাথা নিচু করে আছে, তার বগলে ভাঁজ করা কম্বল। সে কম্বল হাত ছাড়া করেনি। তাকে দেখেই বোঝা যাচ্ছে জীবন দিয়ে দিবে, তবু সে কম্বল দিবে না। তো তোরে দিছিলামই, বলছিলাম কি 100টা বাদাম কিনে 2 গ্লাস পানি খাইলে খিদা শেষ। বাদাম কিনলি না কে? বজলু কিছু বলল না, তবে এখন তার চোখ চকচক করছে। মনে হচ্ছে জয়নালকে আবার দেখতে পেয়ে তার বুকে হাতের বল ফিরে এসেছে। জয়নালকে সে দেখতে পাবে এই আশা প্রায় সে ছেড়ে দিয়েছিল। অনেকক্ষণ ফুবিয়ে কেঁদেছেও। অজানা সব দুশ্চিন্তাতে সে অস্থির ছিল। খিদের কথা তার মনেই হয়নি। এখন খিদেই চোখ অন্ধকার হয়ে আসছে। চল ভাত টাত খাই, আইজের দিন যত মন চাই খাবি, কাইল থেকে ঠনঠনা খা। বজলু ক্ষীণস্বরে বলল, হাসনে রে খুঁজতেছে, গে খুঁজতেছে। হাসে, খোয়াদ্দার হাসে। তুই চিনস তারে? যে আমারে খুঁজে কেন, বিষয়টা কি? কিছু হইছে? না, কিছুই কয় নাই। জয়নালের মন আবার অস্বস্তিতে ভরে এলো। কিছুই টের পেয়েছে? স্টেশনে থাকাও এক যন্ত্রণা। দুশ্চিন্তায় জয়নাল ভালো মতো খেতে পারল না। বজলু খুব আরাম করে খাচ্ছে। অনেকদিন পর এই প্রথম বোধ হয় ভাত খাওয়া। কেমন চেটে বুটে খাচ্ছে। আর যাইদা ভাত নিবি নেই? না, ফরম করিস না, খিদা থাকলে ক, দিব আর 1 হাফ। জি। আরে বেটা, তুই যে কোনখানে শিখলি? কথায় কথায় জি। স্কুলে পড়ছস? বুঝলো, হ্যাঁ সূচক মাথা নাড়ল। কোন ক্লাসে ছিলি? 4। স্কুলে পড়তে মন চায়? জি। মন চাইলেই তো হয় না রে বেটা, ভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলে হয়, না থাকলে হয় না। এইসব নিয়ে মন খারাপ করিস না, পেট ভয় রাখা। এই পোলারে আর 1 হাফ ভাত দাও, ডাইল দাও। বুঝলো, কাঁচামরিচ দিয়ে ডলা দে। স্টেশনে ফিরে ভয়াবহ দুঃসংবাদ পেল। পুলিশ 5 জন ধরে নিয়ে গেছে, তার মধ্যে একজন হচ্ছে মালবাবু। কি সর্বনাশের কথা। পুলিশ হাশেমকেও খুঁজছে। হাশেম পলাতক। পুলিশের এসপি এসেছেন ময়মনসিংহ থেকে, জেলা পুলিশের বড় কর্তা। এদের দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। স্টেশন ঘরে তিনি বসে আছে। জয়নাল এক ফাঁকে জানালার ফাঁক দিয়ে দেখে এলো। দেখতে ভদ্রলোকের মতো চুপচুপ করে চা খাচ্ছে। জয়নাল বজলুকে উঁচু করে দেখালো। ছেলে মানুষ দেখতে না পেলে মনে একটা আশ্বাস থাকতে পারে। একজন কনস্টেবল ছুটে এসে বলল, ভিড় করবেন না, খবরদার। জানালার কাছে থেকে সরতে মন চাচ্ছে না। এসপি সাহেব এখন কি সুন্দর রুমাল দিয়ে ঠোঁট মুছছে। এই দৃশ্য দেখার ভাগ্য কয়জনের হয়। ঘরের দিকে রওনা হলো। রমজান ভাইয়ের কাছে যাওয়া যা, মনটা ভালো নেই। মালবাবুকে ধরে নিয়ে গেছে, মারধর করছে কিনা কে জানে। বড়লোক পুলিশ নিশ্চয়ই মারধর করে না, কিংবা কে জানে, হয়তো পারে। পুলিশ হচ্ছে পুলিশ, এদের কি আর মান্যগণ্য আছে? রমজান ঘরেই ছিল। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। দরজায় জয়নালের ছায়া দেখেই আটকে উঠে বলল, কে? কে? আমি আমি রমজান ভাই, আমি। স্টেশনের খবর গিরে জয়নাল? সারে সর্বনাশ রমজান ভাই, ভালো ভালো সব লোক দইরা নিয়ে যাইতাছে, মাল বাবুকে ধরছে। এই খবর শুনছি, নতুন কি খবর? এসবি সাহেব আইসেন, চা খাইতে খাইতে রুমাল দিয়া ঠোঁট মুছতাছে, চেহারা সুরুত সুন্দর। বড়ই চিন্তার বিষয় হইল রে জয়নাল। রমজানের ঠোঁট মুখ শুকিয়ে গেল। তার এত কি চিন্তা আছে জয়নাল বুঝতে পারবে না। সিগারেট খাইবেন রমজান ভাই? দে দেহি। এই প্রথম রমজান কোনো রকম আপত্তি ছাড়াই সিগারেট নিল। চিন্তিত মুখে সিগারেট টানতে লাগলো। একবারও বলল না, নিজের পয়সায় ছাড়া জিনিস খায় না রে জয়নাল। জয়নাল, কাছে আয়,
তোরে কানে কানে একটা কথা কই। জয়নাল এগিয়ে গেল। রমজান ফিসফিস করে বলল, আমি সব জানি রে জয়নাল, সব জানি। কি জানে? ওয়াগনকে লুট করেছে এই বৃত্তান্ত, একজন খুনও হয়েছে। পুলিশে জানছে গত কয়েক, আমি জানি 2 দিন আগে। কোন কি? জানলে তো লাভ নাই, কারে বলবো এসব কথা? পুলিশকে বললে পুলিশ সবের আগে ধরবো আমারে। খাড়ি কথা। রমজান দীর্ঘ নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলল, চিন্তা ভাবনা ওহন আর করতে পারি না। তুই অত বড় একটা সমস্যা দিলি, মানুষ জাতির লেজ নাই কেন? এই সমস্যা নিয়েও বসতে পারতেছি না। চিন্তা করতে বইলেই সব আউলেয়া যায়। থাউক থাউক, চিন্তা পরে কইরে। একটা জন্তু পাইছি যার লেজ নাই, যেমন ব্যাঙ। ছোট অবস্থায় থাকে, বড় অবস্থায় থাকে। চিন্তা কইরা দেখলাম ব্যাঙের যেমন বড় বড় ডাক ছাড়ে, মানুষও ডাক ছাড়ে। আরো চিন্তা করন দরকার। এখন তুই যা, মাথা আউলায়া আছে। জয়নাল চবেলে যাবার জন্য পা বাড়িয়েছে। রমজান আবার ডাক, খুনটা কে করেছে শুনা যাক। আর এইসব কথা কানে কানে বলা লাগে। জয়নাল এগিয়ে গেল। খুনটা করেছে হাসেম। একবার মানুষ মারলে আরেকবার মারা লাগে। মানুষের রক্তের মধ্যে নিশা আছে। একবার রক্ত দেখলে জবর নিশা হয়, তখন আরেকবার দেখতে মন চায়, তারপর আরেকবার। প্রথম খুন হইল কে? মুবারক। সেই খুন আমার চোখে দেখা, কাউরে কিছু বলি নাই। বলা বলি কইরা কি লাভ? শুধু নিজের মনে চিন্তা করছু। এখন বললাম তরে, এখন কাউরে বলতে হয়, না বললে মাথা ঠিক থাকে না। তরে যে কইলাম অহন মাথা ঠিক আছে, তোর মাথাটা ব্যাঠিক হইল। পরনের কিছু নাই। যা, আমার কথা শেষ। নিশ্চিন্ত মনে অ্যাক্সিডেন্ট বাজিয়া দিবি। অ্যাক্সিডেন্ট বাজাইবেন? হো, আজ রাইতেই ঘটনা ঘটলি। দেখি, কইরা দেরি কইরা লাভ নাই। পুলিশের এসপি সাহেব যখন আছে, সুবিধাই হইল। ওনার চোখের সামনেই ঘটনা ঘটব। হে হে। জয়নাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রমজান ভাইয়ের মাথা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেছে। ঘটনা আজই ঘটব রে রমজান, আজ আবার পূর্ণিমা পড়ছে। 2-2 4। আপনার মাথা পুরোপুরি গেছে রমজান ভাই। আমার একলার তো মাথা যায় নাই রে জয়নাল, মাথা সকলের একসাথে গেছে। কাথা কারো ঠিক নাই। হে হে হে। রেল লাইনের স্লিপারে পা রেখে দ্রুত স্টেশনের দিকে ফিরছে জয়নাল। পিছনে পিছনে বজলু আসছে। কুয়াশার চারিদিকে ঢাকা। সেই কুয়াশা চাঁদের আলোয় চিকচিক করছে। কুয়াশা ভেদ করে সিগন্যালের লাল আলো চোখে আসে। যেন এক চোখওয়ালা কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কোনো বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে সবাই। কি সেই ঘটনা কে জানে? কে যায়? জয়নাল ভাই না? জয়নাল থমকে দাঁড়ালো। অন্ধকার ফুরে কে যেন বের হয়ে আসছে। হাসে। লাইনের উপর খাপটি মেরে বসেছিল। তার জন্য কি বসেছিল? জয়নাল থতমত খেয়ে বলল, কে? কে? হাসেম ভাই? শৈল ভালো? শৈল ভালো। আপনার কাছে কি সিগারেট আছে জয়নাল ভাই? শীত পড়ছে যাব। জয়নাল সিগারেট দিল। তার হাত কাঁপছিল। সে কাপা হাতেই সে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিতে গেল, তখন চোখে পড়ল হাসেমের হাতে একটা লোহার রড, যার মাথাটা সূচালো। জয়নালের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। নতুন শার্ট দেখতেছি গায়ে জয়নাল ভাই। 25 টাকা দিয়ে কিনলাম, একজন বকশিস দিছিল। তার বাচ্চার জন্য গরম পানি এনে দিলাম, এই কারণে বকশিস। হাসেম সহজ গলায় বলল, 1000 টাকার দামের জিনিস 250 টাকায় বেচলে দরদাম করা লাগে। দুনিয়া ভর্তি ঠক। এ প্রচণ্ড শীত, অথচ ঘামে তার সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। সে অসহায়ভাবে একবার তাকালো বজলুর দিকে। বজলু এক দৃষ্টিতে লোহার রগেটের দিকে তাকিয়ে আছে। হাসেম সিগারেটের লম্বা টান দিয়ে বলল, জয়নাল ভাই, যা করেছেন এইটা আমি ধরি না। রমজান আপনারে কি বলল ঠিকঠাক কন। কিছু বলে নাই। কিছুই বলে নাই? আমি তো জানি যে তার কাছে যাইতেছে তারই সে কানে কানে কথা বলতেছে। আমি নাকি খুন করছি, সে নাকি দেখছে। পাগল মানুষ, এনার কথা ঠিক।
পাগল কে বললো? অতি চালাক। আর একটা কথা কই জয়নাল ভাই, লোকটা আপনিও চাল। জয়নাল হাসার চেষ্টা করল। হাসলে পরিস্থিতি খানিকটা হালকা হতে পারে। হাসি এলো। কাশির মতো একটা শব্দ হলো। সেই শব্দে সে নিজেই চমকে উঠল। জয়নাল ভাই, জি। এতক্ষণ রমজানের লগে আসিলেন, কোনো কথাবার্তা হইল না। ওনারে একটা সমস্যা দিছিলাম, এই সমস্যা নিয়ে আলাপ করলাম। কি সমস্যা? সব জন্তুর লেজ আছে, মানুষের নাই, এটা নিয়ে একটা আলাপ। বাঘ, ভাল্লুক, সিংহ, তারপরে ধরেন গিয়া টিকটিকি, সবেরই লেজ আছে, খালি ব্যাঙের নেই। এই জন্যেই মানুষের সঙ্গে ব্যাঙের বেজাইমি। ব্যাঙ খামাখা লাফালাফি করে, বড় বড় ডাক ছাড়ে, মানুষের সেরকম। হাসেম ঠান্ডা গলায় বলল, জয়নাল ভাই, আপনি লোকটা বেজাই চালাক। আপনিও চালাক। তাও ঠিক। তাই জয়নাল ভাই, শুধু চালাকিটা কম হয় না, শক্তি লাগে। যান, স্টেশনে যান, স্টেশনে গিয়ে আরাম করে ঘুমা, আপনার ঘুম দরকার। জয়নাল নড়ে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। লোহারড হাতে খুমটি ঘরের দিকে এগিয়ে যায় হাসেম। জয়নাল কি করবে? চিৎকার করে লোক জড়ো করবে, নাকি স্টেশনে গিয়ে শুয়ে পড়বে? আল্লাপাক তার ইচ্ছা মতো দুনিয়া চালা। কোনো কিছু করে সেই ইচ্ছাকে কি বাধা দেওয়া ঠিক? কি করবে সে? স্টেশনে গিয়ে এসপি সাহেবকে কি বলবে? জনাব, আপনার একটা কথা বলতে চাই, গোপন কথা। এসপি সাহেব কি শুনবেন তার কথা? সে কে? সে কেউ না। স্টেশনে পড়ে থাকা একজন পঙ্গু মানুষ। রেল লাইনের স্লিপারে পা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়নাল। তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে বজনা। বজুর বগলে ভাঁজ করা কম্বল, যে কম্বল তাকে দিয়েছিল মালবাব। বড় ভালো লাগছিল। ট্রেন আসছে, ঝিকঝিক শব্দ হচ্ছিল। লাইনে তার কাপন বোঝা যায়, চিরাগং নিয়ে। গৌরীপুর ময়মনসিংহ হয়ে এই ট্রেন যায় বাহাদুরবাদপুর ঘাট পর্যন্ত। এই ট্রেন প্রতি রাতেই আসে। ট্রেনের শব্দ মিশে আছে তার রক্তে। এটা এমন কিছু নয়। সকাল থেকে জয়নালের মনে হচ্ছে আজকের দিনটি অন্যরকম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের শব্দে জয়নাল ভেতর থেকে চমকে উঠল। তার হঠাৎ কান্না পেয়ে গেল। অনেকদিন সে কাঁদে না, আজ তার কাঁদতে ইচ্ছে করছে। বাপজানের কথা, শাহেদার কথা এবং অনুফার কথা ভেবে একটু চোখের পানি ফেললে কেমন হয়? জয়নালের চোখে পানি এসে যায়। বজলু নিচু স্বরে বলে, আপনি কাঁদতেছেন? জয়নাল শার্টের হাতায় চোখ মুছে গাঢ় স্বরে বলে, না, কান্দি না। কান্দনের কি আছে? কান্দনের কিছুই নাই। বাপজান যেদিন মরল, এই দিনও কান্দি নাই। আইস কান্দেব? কিন্তু জয়নাল কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ভেজা চোখে তাকিয়ে থাকে স্টেশনের দিকে। মরবার সময় স্টেশনের হাতেই তার বাপজান তাকে তুলে দিয়ে গিয়েছিলেন। জয়নাল হাঁটতে শুরু করে। এত কাছে গৌরীপুর জংশন, তবু মনে হয় অনেক দূর। যেন এই জীবনে সে সেখানে পৌঁছাতে পারবে না। জয়নালকে ঘিরে একদল পতঙ্গ ওড়াউড়ি করে। মানুষ যেমন এদের বুঝতে পারে না, এরাও হয়তো মানুষকে বুঝতে পারে না। কে জানে মানুষকে দেখে পতঙ্গরাও বিস্ময় অনুভব করে কিনা। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস গৌরীপুর জংশন, পর্ব ৩, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের গল্প সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শোনো।